ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস শুরু হয়ে গেল। আর ইস্ট বেঙ্গল প্র্যাকটিস সেদিন শুরু করলো যেদিন মোহনবাগান 4-0 গোলে জিতলো কলকাতা লিগ। ইস্ট বেঙ্গলের বিদেশিরা কবে আসবে, এই সমস্ত বিষয় নিয়েই আমার আজকের এই ভিডিও। তাই ভিডিওর পুরোটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখুন, কলকাতা লিগের ম্যাচ শুরু হয়ে গেছে এবং দাপটের সঙ্গে শুরু করেছিল ইস্ট বেঙ্গল। গতকালই তারা 3-0 গোলে হারিয়ে দিয়েছে জর্জ টেলিগ্রাফকে। আজকে মোহনবাগানের খেলা ছিল এবং মোহনবাগান 4-0 গোলে হারিয়ে দিয়েছে পাঠচক্রকে। চারটে গোল কিয়ান নাসেরি, সুহেল ভাট, সায়ন ব্যানার্জি সে গোল করেছে। সায়ন ব্যানার্জি তো দুর্দান্ত খেলেছে, ম্যান অফ দ্য ম্যাচও সে হয়েছে। তো ইস্ট বেঙ্গলের ছেলে প্রথমবার মোহনবাগান জার্সি গায়ে সে নেমেছে এবং প্রথম ম্যাচেই গোল করিয়েছে, গোল করেওছে। তো তার অবদান অনস্বীকার্য ক্ষেত্রে এবং সায়নও বেশ খুশি, আমি তার বক্তব্যও শুনছিলাম। তো এহানো সায়ন ব্যানার্জি পারফরমেন্স আমার মনে হয় ইস্ট বেঙ্গল সদস্যরা, ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারাও খুশি হবেন যে তারা এই প্লেয়ারটিকে নিয়ে এসেছিলেন এবং লালন পালন করেছেন। যাই হোক, সিনিয়র টিমে হয়তো তাকে সুযোগ দেওয়া হয়নি সেভাবে। আয়োগ কি মোহনবাগান সিনিয়র টিমে সুযোগ পাবেন সায়ন ব্যানার্জি, তবে কতটা পেতে পারেন সেটাও একটা সন্দেহ রয়েছে বা আশঙ্কা রয়েছে, যতই ভালো খেলুক না কেন, কারণ সিনিয়র টিমেও ভিড় প্রচুর। তো এই দিনেই কিন্তু আবার ইস্ট বেঙ্গল তারা তাদের ডুরান্ড কাপের প্র্যাকটিস শুরু করে দিল। সিনিয়র প্লেয়াররা একে একে তারা প্র্যাকটিসে জয়েন করেছে এবং এই প্র্যাকটিসে কিন্তু বহু নতুন রিক্রুট যারা হয়েছে, লাচেনপা কিংবা বরিস সিং, অন্যদিকে আরো যে সমস্ত প্লেয়াররা জয়েন করেছে তারা সবাই কিন্তু আস্তে আস্তে জয়েন করছে। আর আগে যারা অলরেডি ছিল, যাদের হয়তো স্টে করা হয়েছে, যাদের হয়তো চুক্তি নবীকরণ হয়েছে, নতুন করে যুক্ত হয়েছে, বা যাদের চুক্তি অলরেডি রয়েছে, জিকসন বা এডমুন্ডের মতন প্লেয়াররা, তারা কিন্তু আজকে প্র্যাকটিসে এসেছিল। মোট 18-19 জনের মতন প্র্যাকটিস করেছে, আজকে 1 ঘন্টা মতো প্র্যাকটিস করেছে। তবে প্রধান কোচের অভাব রয়েছে, কারণ প্রধান কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস তিনি তো এখনো আসেননি। ফলত ওই বিনো জর্জের আন্ডারেই কিন্তু তাদেরকে প্র্যাকটিস করতে হয়েছে এবং প্র্যাকটিসে কিছুটা সময় এসেছিলেন থাঙ্গুই সিংটো, এমনটাও জানা যাচ্ছে। তবে বেশিক্ষণ নয় তিনি এসেছিলেন। তবে এটা থেকে এটা বোঝা যায় যে থাঙ্গুই সিংটো টিল টুডে তিনি অন্তত ইস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত আছেন। এখন কিভাবে কি যুক্ত আছেন সেটা হয়তো পরিষ্কার নয়, তবে তিনি আছেন, এখনো ছেড়ে যাননি। তো ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস শুরু হয়ে গেল, কারণ হাতে সময় খুবই কম। সকালের ভিডিওতেই বলছিলাম, আর 12 দিনের মতন সময়, কারণ প্রথম ম্যাচই খেলতে হবে ডার্বি ম্যাচ, ডুরান্ড ডার্বি প্রথম ম্যাচ। ইস্ট বেঙ্গল মোহনবাগান তারা তাদের প্রথম ম্যাচই খেলতে নামবে 25 তারিখে। ডুরান্ডও শুরু হচ্ছে, ডার্বি দিয়ে শুরু হবে ডুরান্ড। ভাবুন, ডার্বি দিয়ে ডুরান্ড শুরু, বুঝতে পারছেন? তো ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকারের বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি যে ডুরান্ডের এই সূচি নিয়ে তিনি ক্ষুব্ধ। এবার কিন্তু মোহনবাগান কর্তা সৃঞ্জয় বসু তিনিও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন যে সমস্ত যারা এই অর্গানাইজার, তারা এই টুর্নামেন্ট গুলো অর্গানাইজ করে কিছু পয়সা আগে তুলে নেওয়ার জন্য। সেই কারণেই কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলকে নামিয়ে দেয়, তাদের খেলা আগে আগে ফেলে দিচ্ছে। তবে এটা তাদের আরো বক্তব্য যে এটা হতেই পারতো, বাণিজ্যও ভালো হতেই পারতো যদি ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচটা আরো কিছুদিন পরে দেওয়া যেত, তাহলেও তো সেই রোজগারটা হতো, বরং ডুরান্ড একটা ভালো মোমেন্টাম পেয়ে যেত। তারপর শুরু হলে তারপরে ম্যাচটা দিলে সেটা বরং আরো ভালো হতো বলে সৃঞ্জয় বসু তিনি মনে করছেন। বাট যেভাবে ফেলেছে তাতে টিমগুলো এখনো প্রস্তুত হয়নি। মোহনবাগান সিনিয়র টিম সবে সবে নেমেছে, তারা 2 দিন হয়েছে নেমেছে। ইস্ট বেঙ্গল আজকে থেকে নামলো। এই সূচি নিয়ে উভয় দল, ইস্ট বেঙ্গল মোহনবাগান উভয় দলই কিন্তু ক্ষুব্ধ। কোনো দলেই এখনো পর্যন্ত বিদেশি আসেনি, কারণ ওই ভিসা সমস্যার জন্য কিন্তু সব বিদেশি আটকে রয়েছে, কোচেরাও আটকে রয়েছে। বুঝুন একবার যে এই কোচেরাও কিন্তু আটকে রয়েছে, যে কবে আসবে তারা সেটা একটা বড় বিষয় দেখা দিয়েছে। যে কারণে এমনটা হতে পারে যে হয়তো অ্যান্টনিও হাবাস তিনি এলেন আর তার 2 দিন পরেই হয়তো ইস্ট বেঙ্গলকে ম্যাচ খেলতে হবে, মানে 20-22 তারিখ নাগাদ এলেন, তারপরেই হয়তো ম্যাচ খেলতে হবে, এরকমটা হলেও হতে পারে। তবে হয়তো সে ততদূর হবে না। আজকে 13 তারিখ, হয়তো আরো 2-4 দিনের মধ্যে আমার মনে হয় যে এই সমস্যার একটা সমাধান হলেও হতে পারে। এদিকে ইস্ট বেঙ্গলে যে বিদেশিগুলো, যে বিদেশিরা ছিলেন, ইউসুফ হাজারি থেকে শুরু করে মিগুয়েল ফিগেরো, কেভিন সিবেলে, তারপর আপনার সাউল ক্রিস্পো, এদের প্রত্যেককে কিন্তু থ্যাংক ইউ বলে দেওয়া হয়েছে। অর্থাৎ
যে টিমটা চ্যাম্পিয়ন হলো, যে টিমটা এই আইএসএল চ্যাম্পিয়ন হলো, সেই টিমের 5 জন বিদেশি, অ্যান্টন সোলসবার্গ তাকেও 5 জন বিদেশিকেই কিন্তু থ্যাংক ইউ বলে দেওয়া হচ্ছে। একমাত্র মোহাম্মদ রশিদ তিনিই রইলেন, কন্টিনিউ করবেন ইস্ট বেঙ্গলের সঙ্গে। অর্থাৎ আমি যদি বলি যে যদি ধরি ইন্টারকাশের ম্যাচটা যে দ্যাট ওয়াজ দ্য ফাইনাল ম্যাচ, তাহলে ফাইনাল ম্যাচে স্কোর করা 2 জন ফুটবলারের মধ্যে একজন থাকলেন মোহাম্মদ রশিদ, তিনি থাকলেন। ইউসুফ হেজারি, তিনি তার কাছে যে অফার ছিল না এমনটা নয়, তার কাছে কিন্তু ভারতে বহু আইএসএল ক্লাব অফার রেখেছিল, থাকবেই। তিনি গোল্ডেন বুট উইনার বলে কথা, 13 ম্যাচে 11টা গোল। যে গোলের খরা কাটছিল না, যে গোল করতে পারছিল না, হয়তো গোলের সামনে গিয়ে খেয়ে হারিয়ে যাচ্ছিল, ইজাজারি আসার পরে একের পর এক ম্যাচে গোল হয়েছে। তো সেই হাই স্কোরার প্লেয়ারটাকে ইস্ট বেঙ্গল ছেড়ে দিল, এ নিয়ে আফসোসও রয়েছে। আমরা সোশ্যাল মিডিয়া দেখছি একের পর এক ইস্ট বেঙ্গল সমর্থকরা তাদের আফসোস ঝরে পড়ছে, খুব স্বাভাবিক। আমারও এটা আজব লেগেছে। গোল্ডেন বুট, গোল্ডেন বল উইনারকে এভাবে ছেড়ে দেওয়ার কি মানে আমি বুঝিনি, সত্যিই বুঝিনি। এখন যা নেই তো নেই, কিছু করার নেই। তো ইউসুফ হেজারি কিন্তু ভারতের অন্য কোনো ক্লাবে খেলবে না, তারা সে বলেই দিয়েছিল যদি ভারতে খেলতে হয় একমাত্র সে ইস্ট বেঙ্গলেই খেলবে, এতটাই সে ইস্ট বেঙ্গলের ভালোবাসায় বুঁদ হয়েছিল। তো যাই হোক, মিডল ইস্টে কোনো একটি দেশে সে খেলবে বলে জানা যাচ্ছে। কেভিন মোটামুটি আপনারা ধরে নিতে পারেন অস্কারের সঙ্গেই কেভিন যাচ্ছেন। অন্যদিকে মিগুয়েল তো মোহনবাগানেই খেলবেন। অ্যান্টন সোলসবার্গের এখনো পর্যন্ত পরবর্তী কি ঠিকানা সেটা জানা যায়নি। অ্যান্টনকেও থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। অ্যান্টনটা এক্সপেক্টেড, তাকে থ্যাংক ইউ জানানো হবেই, এটা মনেই হয়েছিল। গোটা টুর্নামেন্টে একটা মাত্র গোল করেছে, ইটস নট সো ইমপ্রেসিভ আমারও মনে হয়েছে। বাট আমার মনে হয় যে অ্যান্টন হচ্ছে বড় রেসে ঘোরা, ওকে আরেকটু সময় দেওয়ার প্রয়োজন ছিল। এবং ও যে জায়গা থেকে এসেছিল এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে ওর বেশি সময়ই লাগার কথা, এটা আমার মনে হয়। আর একটা কথা, সাউল ক্রেসপো চোটপ্রবণ, সাউলেরও কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল, তো সে কারণে তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে সাউল হয়তো ভারতেই থাকতে পারেন, ভারতে কোনো একটা ক্লাবে, আইএসএল এ কোনো ক্লাবে হয়তো তাকে খেলতে দেখা যেতে পারে। এক্ষেত্রে বেঙ্গালুরু এফসি এবং চেন্নাইয়ের কথা শোনা যাচ্ছে, সাউলকে হয়তো এই দুটো দলের মধ্যে কোনো একটা দল নিলেও নিতে পারে। চেন্নাইয়ের সঙ্গে ওর আগে থেকেই যোগাযোগ আছে, চেন্নাই হয়তো তাকে নিলেও নিতে পারে। এখন দেখা যাক যে সাউল ক্রেসপো শেষমেশ কোন দলে যায়, সেটাও একটা বিষয়। এরই মধ্যে শোনা যাচ্ছে, রটে গিয়েছে যে ইস্ট বেঙ্গলে যে 4 জন বিদেশির কোটাটা এখনো কমপ্লিট হয়নি, সেটা নাকি আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে। মানে অলরেডি দে আর সিলেক্টেড, বাট সাইন হয়তো সেভাবে হয়নি, সে কারণ কিছু খিচ রয়েছে, সে কারণে এখনো সেটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে না। অতি দ্রুতই হয়তো হয়তো হতে পারে যে এই এক সপ্তাহের মধ্যেই হয়তো হতে পারে, বা নেক্সট উইকের মধ্যে অ্যানাউন্স হয়ে যেতে পারে। কারণ দেখুন, সময় বেশি নেই। যদি তাদেরকে ডুরান্ডে রেজিস্টার করতে হয় তো অতি অবশ্যই তাদেরকে আনতে হবে এবং তাদেরকে রেজিস্টার করাতে হবে প্লেয়ারদেরকে, 6 জনকেই। মানে 2 জন অলরেডি রয়েছে, আরো 4 জনকে আনতে হবে। যদি ইস্ট বেঙ্গল মনে করে যে বিদেশি নিয়ে খেলবে, মোহনবাগানের বিরুদ্ধে বিদেশি সমৃদ্ধ দলই তারা নামাবে, তাহলে। আদারওয়াইজ কিন্তু যদি মনে করে যে ঢিমে তালে হবে, তো ঠিক আছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে আজকে যেহেতু সপ্তাহ তো সবে শুরু হয়েছে, হয়তো এন্ড অফ দিস উইক এই বিষয়টা আমাদের কাছে ছবিটা আরো পরিষ্কার হবে, কোন দেশে কোন প্লেয়ার আসছে এবং কারা সেই প্লেয়ারদের রিক্রুট করলো, সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। তাই যাই হোক, এইদিকে কিন্তু পাঞ্জাব এফসির কোচ আপনারা জানেন যে মোহনবাগানে চলে এসছে পানাজিওটিস দেলম প্যারিস। তো পাঞ্জাবেরও নতুন কোচের দরকার। পাঞ্জাব এফসির নতুন কোচ হলেন পাবলোস ডারমিট জাকিস। পাঞ্জাব এফসির নতুন কোচ, এই কোচের ওপরে পাঞ্জাব ভরসা রাখবে। এখন দেখা যাক এই পাবলোস এরা পাঞ্জাবে কতটা সফল হয়। পাঞ্জাবে পানাজিওটিস দেলম প্যারিস এরার শেষ, পাবলোস তিনি পাঞ্জাবকে কত দূর নিয়ে যেতে পারেন সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তো এহেন কোচের আন্ডারে পাঞ্জাব উন্নতি করবে এই আশা রাখবো। এবং পাঞ্জাবের যিনি কোচ ছিলেন পানাজিওটিস দেলম প্যারিস, তিনিও বা মোহনবাগানে কতটা সফল হয় সেটাও কিন্তু একটা দেখার বিষয়। পাবলোস ডারমিজাকিস ইনিও একজন গ্রিস কোচ বা গ্রিক প্রফেশনাল ফুটবলার ছিলেন একটা সময়, এবং অর্থাৎ
ও পাঞ্জাব আগেও এই যে পানাজিওচিস দিলম প্যারিসকে নিয়ে এসেছিল, সেটাও কিন্তু গ্রিস থেকে। ইনিও গ্রিস থেকেই এসছেন বলে জানা যাচ্ছে, এবং যথেষ্ট ভালো মানের, বয়সটাও খুবই কম, 57 বছর বয়স। পাঞ্জাবের এই নতুন কোচ পাবলুস, তিনি কিন্তু একজন ফরওয়ার্ড ছিলেন। ফলত আশা করব আগামী দিনে পাঞ্জাব আরো বেশি গোল করবে এবং ভালো মানের ফরওয়ার্ডকে তারা নেবে, ইন্ডিয়ান ফরওয়ার্ডদেরও উন্নতি করতে পারবেন পাবলুস, এটাই কিন্তু আশা রাখবো। সবচেয়ে আমাদের ইন্টারেস্ট হচ্ছে কিন্তু যে ইন্ডিয়ান ফরওয়ার্ডকে কতটা উন্নতি করাতে পারে, বা কোনো ইন্ডিয়ান ফরওয়ার্ডকে তারা বেছে আনতে পারে কিনা, তুলে নিয়ে আসতে পারে কিনা, যা আগামী দিনে ভারতীয় দলকে বেশ সুবিধে করে দেবে, বা ভারতীয় দলকে নতুন একজন স্ট্রাইকার উপহার দিতে দেবে। তো পাবলুস সেটা করতে পারে কিনা, সেটাও একটা বড় বিষয়। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।